ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এর আগে আমি এই বইটার বেশ কিছু পৃষ্ঠা সলভ করেছি, যার লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার ভিডিওটা হবে পৃষ্ঠা নম্বর 203 থেকে। এর আগে আমি 202 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু অলরেডি সলভ করে দেখিয়েছি। দেখো, তোমরা এখানে দেখতেও পাচ্ছ 202 নম্বর পৃষ্ঠা, দেখো আমার লেখা রয়েছে। এবারে আজকে 203 নম্বর পৃষ্ঠাটা সলভ করব। চলো প্রথমে আমরা পড়ে দেখি কি বলেছে। মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো। বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্যে লেখো। দেখো, এখানে যার যেটা পছন্দ সে সেই ফুলের সঙ্গে কি কথা বলবে, এটা কিন্তু তোমরা নিজেরা করবে। তো আমি তোমাদেরকে ছোট্ট একটুখানি ধরিয়ে দিই। ধরো আমি বললাম যে আমি গোলাপ ফুলের সঙ্গে কথা বলতে চাই, তাহলে আমি এখন গোলাপ ফুলের সঙ্গে কি কথা বলতে চাইবো। দেখো, আমি গোলাপ ফুলের কাছে বলবো যে গোলাপ ফুল, তুমি ভীষণ সুন্দর, আমার তোমাকে ভীষণ ভালো লাগে, তোমার গন্ধটা আমার সবচেয়ে ভালো লাগে, আর তুমি যে নানা রঙের হও এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর গোলাপ ফুলকে জানতে চাইবো যে মেয়েরা যখন মাথায় দেওয়ার জন্য তাকে নেয় তখন তার কেমন অনুভূতি হয়। বোঝা গেল? তোমাদের যদি অন্য কোনো ফুল সম্বন্ধে কিছু লিখতে চাও সেটাও লিখতে পারো। তাহলে পরেরটাই চলে যাই। দেখো, লিসেন অ্যান্ড সে মানে শুনতে বলেছে এবং বলতে বলেছে। ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই ইউ উড থিঙ্ক দ্য সেম। টু কল হিম র্যাদার ফাটারবাই ইজ মোর এ fitting name. For what he has to do with butter, I cannot understand, but he can surely flutter better than any insect can. ঠিক আছে, এই ছিল এটার মানে তোমাদেরকে এখনই শেখার প্রয়োজন নেই, কারণ এখানে বেশ কিছু কঠিন শব্দ রয়েছে যেগুলো তোমাদের জানার এই মুহূর্তে দরকার নেই। সেই জন্য তোমাদের বইতে বলা রয়েছে যে লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো। এই উচ্চারণগুলো বলার জন্য তোমাদেরকে এই কবিতাটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে মানেটা তোমাদের এখনই জানার প্রয়োজন নেই। এরপরে চলে যাই পরবর্তী পৃষ্ঠায়, 204 নম্বর পৃষ্ঠায়। দেখো, 204 নম্বর পৃষ্ঠায় খুব সুন্দর ছবিটা আমরা দেখতে পাচ্ছি। পাহাড় দেখতে পাচ্ছি, এখানে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি, আর পাহাড়ের কোলে বিভিন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা এটা পড়বো একটু। মেঘের মুলুক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। দেখো, ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। কলকাতার চেয়ে 7,500 ফুট উঁচুতে। সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতর তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। একলা সে বনের ভিতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধ হয় লাইনের ওপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে। এমন সময় ড্রাইভার পোঁ করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট। দার্জিলিং নিশ্চয়ই তোমরা অনেকেই ঘুরতে গেছো, আবার অনেকেরই হয়তো যাওয়া হয়ে ওঠেনি। নিশ্চয়ই তোমাদের বাবা মারা কোনো না কোনো দিন তোমাদেরকে দার্জিলিংয়ে ঘোরাতে নিয়ে যাবে। তখন তোমরা এইখানে যে গল্পগুলো বলবে বা বলছে তার সঙ্গে তোমরা রিলেট করতে পারবে যে এই বিষয়গুলো তোমরা কিন্তু বইয়ের পাতায় পড়ে এসেছো। দার্জিলিং কত সুন্দর জায়গা সেটা কিন্তু তোমরা গেলেই বুঝতে পারবে। এবারে পরের পৃষ্ঠায় চলে যাই। ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতন এঁকে মেঁকে চলে। 30 ফুট পথ এগুলে তার 1 ফুট উঁচুতে ওঠা হয়। 1,500 ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে। ক্রমে হয়তো ট্রেন তার ভিতর ঢুকে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস। দূর থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভিতরে ঢুকে দেখলেই সে কুয়াশা। একদম মেঘের মধ্যে দিয়ে চলে যায়, তখন তোমরা মেঘকে পুরো একদম ছুঁয়ে দেখতে পারবে, যাকে বলতে পারি মানে কুয়াশার মতন মেঘকে তখন তোমরা সামনে ভেসে যেতে দেখতে পাবে।
প্রায় ৪,৫০০ ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিকে বেয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না। তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়, অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিক করছে। মানে পাহাড়ও দেখা যায় একদম বরফে ঢাকা পাহাড়। তারপরে শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম, এটা মনে রাখতে হবে। স্টেশনটার নাম কিন্তু ঘুম। ঘুম বলে একটা স্টেশন আছে যেটা সবচেয়ে উঁচুতে অবস্থিত। সেটা কিন্তু এই রকম তোমরা যে স্টেশন দেখো সেই স্টেশন নয়, কিন্তু এটা টয় ট্রেনের স্টেশন। দার্জিলিং তারই এক স্টেশন পরে আর খানিকটা নিচে। ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলো অনেকটা সেইভাবেই সাজানো, দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘর বাড়িতে নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। অনেক দিন ভোরবেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের ওপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে। তাদের মাথার ওপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়োগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখনও সূর্য ওঠেনি। পূবের আকাশে লাজুক হাসির মতন একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কত কিছুই আঁকবো। দুষ্টু মেঘের খোকা রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর 1 পা 2 পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয়ে ঢেলে আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড় বন বাড়ি ঘর সব গ্রাস করে ফেললো। তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, পুষ্পক রথের মতন শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলছে না, এ কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল। আবার তার 10 মিনিট পরেই দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিকে রোদ ঝকমক করছে। মানে যখন মেঘ চলে আসে তখন আর কিচ্ছু দেখা যায় না। কুয়াশার মতন, আমাদের শীতকালে যেমনি কুয়াশা পড়ে কিচ্ছু দেখা যায় না মাঝে মধ্যে, সেরকম কুয়াশার মতন কিচ্ছু দেখা যাবে না। আবার সেই মেঘ যখনই ভেসে সরে যাবে তখনই কিন্তু আবার সব পরিষ্কার দেখা যাবে। ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে তখন হিমালয়ের চেহারাও পলে পলে নতুন হতে থাকে। এই মিছরির পুঁদের মতন, এই আগুনের মতন, এই সোনার মতন, এই মুক্তোর মতন, এই গড়দের ওপর চাঁদির কাজের মতন, এই খড়ির মতো যেন জাদুঘরের ভেলকি। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকেলে আবার সোনার মতন, আগুনের মতন, মানিকের মতন হয়ে পালা শেষ করে। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতন বরফ, সে যে কি সুন্দর, তার তুলনা কোথাও নাই। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে। মানে বরফের ওপর যখন সূর্যের আলো পড়ে বিভিন্ন রকমভাবে, তখন কিন্তু এত সুন্দর দেখতে লাগে, সেই কথাটাই এখানে বর্ণনা করা হয়েছে। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরও চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে, কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা। এটা কিছুটা অংশ তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে ছবিটা দেখো, পাহাড় রয়েছে, পাহাড়ে কোলে এরকমইভাবেই কিন্তু ঘর বাড়ি থাকে। তারপরে অনেক সময় দার্জিলিংয়ে চা বাগানও তোমরা দেখতে পাবে। এবারে শব্দার্থগুলো আমরা পড়ে নিই, মানে শব্দের অর্থ। দেখো, আন্দাজ মানে অনুমান, ড্রাইভার গাড়ি চালায় যিনি, চালক। দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, যেমনি আমাদের একটি জেলা রয়েছে। আমি যে জেলায় থাকি তার নাম দক্ষিণ 24 পরগনা। তোমরা যারা ভিডিও দেখছো তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো জেলা আছে। কেউ মেদিনীপুর আছো, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কেউ আবার দার্জিলিংয়েরও থাকতে পারো। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা। মিঠাই মানে মিষ্টি, দুষ্টু মানে খারাপ, গ্রাস করে ফেলা মানে গিলে ফেলা, মজবুত মানে শক্তপোক্ত, চাঁদি মানে রূপো। হলো। এবার নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছে। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? তাহলে এর জন্য আমাকে একটু বোর্ডের সাহায্য নিতে হবে। দেখো আমি একটু ছোট করেই উত্তরটা লিখছি, ঠিক আছে? তোমরা এটা একটু কিন্তু বড় করে পূর্ণ বাক্যেই উত্তরটা লিখবে। এটা 1.1, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বুঝিয়েছেন? তাহলে দার্জিলিংয়ের কথা বুঝিয়েছেন। হলো। এবার 1.2,
নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ লেখাটা। দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে, দেখো আমরা একটু দেখে দেখেই লিখি এখানে দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে। দেখো বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে, আচ্ছা এখান থেকে লিখতে থাকি, দেখো বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে, যা লেখা আছে আমি কিন্তু তাই লিখছি দেখে দেখে, হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে, তাই তো, কেন্নর মতো এঁকে বেঁকে চলে। হলো, এবার 1.3। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যারা লিখতে চাও তারা ভিডিওটা পজ করে কিন্তু লিখে নেবে। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি, এটা আমরা আগেই পড়েছি, দেখো ঘুম স্টেশন, তাহলে ঘুম। ঠিক আছে, আমি শুধু উত্তরটা লিখলাম, তোমরা পূর্ণবাক্যে লিখবে যে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হলো ঘুম। 4 নম্বর, পাহাড়ের গায়ে বাড়িগুলো কেমনভাবে সাজানো। দেখো ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, তাই তো, এটা লিখবো আমরা তাহলে, ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজানো থাকে, ঠিক তেমনভাবেই পাহাড়ের গায়ে বাড়িগুলি সাজানো। হলো, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো যারা লিখতে চাও, আমার বোর্ডটায় আর জায়গা নিয়ে আমাকে মুছতে হবে, তারা একটু ভিডিওটা পজ করে এটা লিখে নিও। আচ্ছা, এবারে হলো 1.5 লিখবো, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়। তাহলে হিমালয় পাহাড় দেখা যায়, তাহলে কোন পাহাড় দেখা যায়, হিমালয়। হলো, এবার 1.6, দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে। ভোরের আকাশটি দেখতে কেমন লাগে, এটা কোন জায়গা, ভোরবেলা পাহাড়ের উপর, আচ্ছা এখানটায় রয়েছে, এখানে ভোরের ক্রমে, এই যে ভোরের, অনেকদিন ভোরবেলায় উঠে দেখি, তাহলে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে, মনে হয় যেন, এই যে মনে হয় যেন পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে। ঠিক আছে, মনে হয় যেন পাহাড়ের পিঠের ওপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে। হলো, আচ্ছা 1.7 দেখি কি বলেছে, সে দেখেই বলে আহা, কে বলে, দাঁড়াও লিখি তাহলে, এটা পূর্ণিমার রাতে যারা দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য বোঝে বা উপভোগ করতে পারে তারাই আহা বলে। ঠিক আছে, এই বোর্ডটা খুব একটা ভালো লেখা যাচ্ছে না, হাতের লেখাটা খুব একটা ভালো হয়নি, তোমরা একটুখানি কষ্ট করে বুঝে নিও, তাও আমি মুখেও ডিকটেশন করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। হয়েছে, তাহলে
যাদের দরকার তারা ভিডিওটা পজ করে কিন্তু আবারও বলছি তারা কিন্তু লিখে নিও। আচ্ছা, এরপরে চলে যাই নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি। তাহলে এই যে শব্দগুলো রয়েছে এখানে আমরা যুক্ত ব্যঞ্জন কী কী আছে সেখান থেকে কিন্তু আমরা খুঁজে নিয়ে লিখব। যেমন প্রথমটায় এখানে দেখো দার্জিলিংয়ে যুক্ত ব্যঞ্জন আছে বর্গীজয় রেফ। পরিষ্কার, তাহলে পেট কাটা মধ্যাহ্ন শয় কয় পরিষ্কার। আন্দাজ দন্তের নয় দয় হলো শক্ত কয় তয়। ট্রেন টয় রফলা। মূল্য ময় দীর্ঘ। তাহলে এই হয়ে গেল যুক্ত ব্যঞ্জনগুলো খুঁজে নিয়ে লিখলাম। গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দ লিখে এবার যুক্ত ব্যঞ্জনগুলোকে এবার খুঁজেও বার করি। তাহলে প্রথমে কি করব, যুক্ত ব্যঞ্জনটা প্রথমে আমি লিখতে হবে। আচ্ছা, প্রথমে দেখো যুক্ত ব্যঞ্জন শব্দ কি আছে দেখি। স্টেশন, দন্তে শয় টয়কা তালবস দন্তে না স্টেশন, তাহলে দন্তে শয় টয়টা এখানে যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, এরপরে দেখো উজ্জ্বল, হর্ষ বর্গী জয় জয় বয় ল উজ্জ্বল, তাহলে এখানে হবে বর্গী জয় জয় বয় কিন্তু, হ্যাঁ তিনটে একসঙ্গে এটা। তারপরে হচ্ছে ধরো ট্রেন, তাহলে টয় রফলা। আচ্ছা, ভেলকি, ভয়কা লয় কয় আসছে ভেলকি, এগুলো সব গল্পের মধ্যে আছে, তোমরা একটুখানি দেখে নিও। আচ্ছা, পুষ্কর, পুষ্পক, এইখানে ছিল পুষ্পক, তাহলে এটা পুষ্পক, তাহলে পেট কাটা মধ্যাহ্ন শয়ে পয় পুষ্পক। আচ্ছা, ছিল কেন্ন, কেন্নর মতন ট্রেন এঁকে বেঁকে চলে, তাহলে কেন্ন, তাহলে দন্তের নয়ে নয় হলো। একই অর্থবিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে। তাহলে সাজের অন্য শব্দ কি লিখতে পারি আমরা, সন্ধ্যা, যেমন দন্তের নয় ধয় জফলা আকার, এটা যুক্ত ব্যঞ্জন। আঁকা, তাহলে অঙ্কন, দেখো উমায় কয়ে রয়েছে অঙ্কন হলো। পাহাড় পর্বত, এখানে বয় রেপটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। মাঠ হচ্ছে প্রান্তর, দন্তের নয় তয়টা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। তাহলে আমার এই ভিডিওতে এই 207 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি 208 নম্বর পৃষ্ঠা থেকে আরও কিছু পৃষ্ঠা তোমাদের জন্য সলভ করে দেখাবো। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।